এদিকে আজ প্রকাশ হয়েছে রুমিন ফারহানার সংসদের সেই গোপন বক্তব্য। তারেক রহমানকে সরাসরি গালাগালি করেছিল বিএনপির অনেক কুকর্ম প্রকাশ করে রুমিন ফারহানা সংসদে বিপদে পড়েছিল। আমার এলাকায় 21শে ফেব্রুয়ারি আমার উপর মব হইল, প্রশাসনকে ধাক্কা দিয়ে ফালায়া বিএনপি পান্ডারা দখল নিল। এটা কোনো সুরা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছে? মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। 19 বছর আগের সেই পুরনো হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। দর্শক, একদিকে জামাত শিবিরে খুশির বন্যা, আরেকদিকে বিএনপি, তারেক রহমান সবাই খুশি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টারাও বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছে, জামাতও ধন্যবাদ জানাচ্ছে। 4,82,00,000 কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরো বেশি প্রকট করবে। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও IMF এর রিপোর্টে প্রমাণিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্ত অধ্যাদেশের বিষয়ে একমতের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে এক ঢিলে দুই পাখি মারলেন শেখ হাসিনা। অবশেষে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম। পর্দার আড়ালে তারেক রহমানের অন্যরকম খেলা, কপাল খুলে গেল আওয়ামী লীগের। হ্যাঁ, পর্দার আড়ালে অন্যরকম খেলা খেলছেন তারেক রহমান। এইদিকে আজকে দেখতে পারি রুমিন ফারহানার সেই সংসদ বক্তব্য ভাইরাল হয়, যেই সংসদ বক্তব্যের মধ্যে তারেক রহমান সহ বিএনপি দলকে দুয়ে দিয়েছিল। সেই বক্তব্যটা কিন্তু গোপন করা হয়েছিল। 2026 সালের প্রথম সংসদই উত্তাল পরিবেশ হয়েছিল। আপনারা দেখেছিলেন হাসনাত আব্দুল্লাহ সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। সেইখানে কিন্তু রুমিন ফারহানাও বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্যটা আপনাদেরকে দেখাবো এবং এই নিয়ে আরো অনেক তথ্য যে আমাদের কাছে আসে সেই সবও দেখতে পারবেন। আমার উপর মব হইল, প্রশাসনকে ধাক্কা দিয়ে ফালায়া বিএনপি পান্ডারা দখল নিল। এটা কোনো সুরা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছে? আপনি ভালো বলতে পারবেন না? বলে নাই তো, কেন বলে? এইটুকু পলিটিক্যাল স্মার্টনেস নাই যে এইটাকেও নিজের পক্ষে নিয়ে নেওয়া। এই মুহূর্তে যদি একটা বিবৃতি দিত, এই ঘটনার নিন্দা জানে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দাও, কিচ্ছু না, আমাকে অপছন্দ কইরাও এই কাজটা করা যায়। এটা হচ্ছে পলিটিক্যাল স্মার্টনেস, ওভারট্রাম্প করে দেওয়া। তখন আমার ভয়েসটা সরে গিয়ে তাদের ভয়েসটা প্রিভেল করতো। এইটুকু স্মার্টনেস যে গভর্নমেন্টের নাই, তাহলে নিয়ে আর আপনি কি আলাপ? যেই ব্যক্তিটির উপস্থিতিতে বিএনপি মিটিং করতে অস্বীকার করছে, সেই ব্যক্তির হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেন? এই প্রশ্ন থাকে। যেই ব্যক্তিটি কয়েকদিন আগে খুনের মামলা খেয়ে বহিষ্কৃত, সেই ব্যক্তি 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে কেন? প্রশ্ন থাকে। যেই ব্যক্তিদের আমরা আসলে কখনোই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে সেভাবে দেখি নাই, বরং আমরা বিভিন্ন সময় বড় বড় বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার কথা শুনেছি, তারা ক্যাবিনেটে কেন? এখন ক্যাবিনেটের বাইরে আপনিও বসে আছেন জনতার কাতারে, আমিও বসে আছি জনতার কাতারে। আমরা এই প্রশ্নগুলো তুলছি। এই প্রশ্নগুলোর জবাব ধারণা আপনিও করতে পারেন, ধারণা আমিও করতে পারি, সে ধারণা মিলতেও পারে, নাও মিলতে পারে। সেজন্য আমি বলছি যে রাজনীতিবিদরা, আবারও রাজনীতিবিদ শব্দটা আমরা নাই বলি, মানুষ যখন ক্ষমতার কাছাকাছি যায় থাকে, তারা কেন যেন মনে করে এটা নেভার এন্ডিং একটা যাত্রা। আসলে চারপাশ থেকে হয়তো এত স্তুতি আসতে থাকে না, মানুষ মনে করে যে এ বুঝি অনন্ত অনন্ত যাত্রা। যাত্রা আসলে অনন্ত না। এটা বারে বারে শক্তভাবে বোঝার পরেও কেন যেন মানুষ বুঝতে চায় না। তাহলে আপনি এর আগে একবার বলেছিলেন যে এই সরকার খুব বেশি দিন টিকবে বলে আপনার কাছে মনে হয় না। ডু ইউ থিঙ্ক দ্যাট? আমি এটুকুই বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দলের বাইরেও যোগ্য লোককে রিকোয়েস্ট করে নিয়ে এসে ক্যাবিনেট সাজিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটও যোগ্য এবং প্রাজ্ঞ মানুষ দিয়েই সাজানো হয়েছিল। আমি শুধু এটুকুই বলবো যে নেতা নির্বাচনে যদি ভুল হয়, নেতা শব্দটা বলবো নাকি আমি বলবো যে দায়িত্বশীল পদে আপনি যাদের দিচ্ছেন, আমরা লেটস পুট ইট ইন দিস ওয়ে, নেতা না, দায়িত্বশীল পদে যাদের দিচ্ছেন, সেই নির্বাচনটা যদি একটু ভুল হয়, পা হড়কে অনেক দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা দেখি যে জামাত এবং আওয়ামী লীগ বিরোধী দলে কম্বাইন্ডলি এইটা মোকাবেলা করা ইজ ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ। কেন? দুটো দলেরই বেশ কিছু জায়গায় মিল আছে, দুটো দলই আদর্শ ভিত্তিক। মানে এবারের পার্লামেন্ট আগের চেয়ে বেটার হবে, সার্টেনলি বেটার হবে। এইবার কোনো গৃহপালিত বিরোধী দল এখন পর্যন্ত আমাদের জানা মতে নাই।
সো আমরা আশা করতে পারি উইল গেট আ বেটার পার্লামেন্ট। আমরা একটু পার্লামেন্ট নিয়ে যেহেতু আলাপ হচ্ছে, আমরা তো একজন নতুন প্রধানমন্ত্রী পেলাম। আপনার কাছে কি মনে হয় প্রধানমন্ত্রীর পারফরমেন্স কেমন হবে? কারণ মানুষ নতুন কিছু দেখতে চাচ্ছে, নতুনের বার্তা সবসময় ওনারা দিয়ে এসেছেন, এবং অনেকেই, আমি প্রচুর সাংবাদিককে দেখেছি তারা বলছেন যে আমরা ভরসা করতে চাই। দীর্ঘদিন তিনি এক্সাইলে ছিলেন, পশ্চিমের একটা দেশে ছিলেন। এই সকল কিছু মিলিয়ে ওনার উপর দেশের মানুষ ভরসা করতে চায়, এবং এই দেশটা অনেক রকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এই দেশের মানুষ নানানভাবে সাফার করেছে। তো সেই সকল কিছুর বিবেচনায় মানুষের প্রত্যাশাও অনেক উঁচু। আশা করব তিনি সেই প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করবেন। বিরুদ্ধ মত কতটা নেবেন? এটা সময় বলবে। এই মুহূর্তে মাত্র 20 দিনে এটা বলা কঠিন, এটা আরো সময় গেলে বোঝা যাবে। অনেকেই দেখেন না কতদিন সামনে চলে, একদিন মানুষই জবাব দিয়ে দিবে। ব্যবহৃত পরে 2019 সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। মজার বিষয় হলো গত 9 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা 2020 সালের ভাষণের শুরুতে আবারও 1.7 অনুচ্ছেদে বলেছেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয়। পরবর্তীতে তিনি 31.2 অনুচ্ছেদে বলেন বর্তমান নির্বাচন কমিশন 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে। যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন, সুজন, টিআইবি, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল, এমনকি সরকারের শরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে। সেই নির্বাচনের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না মাননীয় স্পিকার। এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে, কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম। মাননীয় স্পিকার, সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে, কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায়, সেই কথাটি মানুষ বারবার বলে। একে গোয়েবলসীয় কায়দায় লাই বলা হয়। বর্তমান সরকার তার ম্যান্ডেটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখবার স্বার্থে দেশের চরম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জোর প্রপাগান্ডা চালাচ্ছে মাননীয় স্পিকার। ভাষণের 4.1 অনুচ্ছেদে আমরা পাই আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন বিস্ময়। এই প্রপাগান্ডাকে ভিত্তি দিতে তৈরি হয়েছে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র স্লোগান, যার দেখা আমরা পাই ভাষণের 15.1 অনুচ্ছেদে। এমন সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট সাফল্য দাবি করলেন মাননীয় স্পিকার, যখন গত 1 বছরে দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগতভাবে খারাপ হতে হতে এই মুহূর্তে প্রচন্ড বিপজ্জনক অবস্থায় রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন ইকোনমিক ফোরাম রিপোর্টের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন 95তম, অথচ এর আগের বছরে বাংলাদেশ ছিল আরো 7 ধাপ উপরে 88তম। দেশের সকল শীর্ষ অর্থনীতিবিদরা দেশে একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে এই ভাষণে কোনো দিক নির্দেশনা তো নেই, এমনকি কোনো স্বীকৃতিও নেই। গত 1 দশকে এই বছর প্রথমবারের মতো রপ্তানি আয় আগের বছরের তুলনায় ঋণাত্মক হয়েছে। এর মূল কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি 8% হ্রাস পাওয়া, যার প্রচন্ড নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের উপরে। দেশের লেনদেনের ভারসাম্য গত বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল ঋণাত্মক। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী 2018 সালে গড় প্রায় $33 বিলিয়ন পর 19 সালে এই গড় $32 বিলিয়ন নেমেছে মাননীয় স্পিকার। অনেকগুলো বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হবার কারণে রিজার্ভের উপর চাপ আরো বাড়বে এবং এর মধ্যেই বাজারে ডলার সংকট চলছে। মাননীয় স্পিকার, রপ্তানির মতোই কমছে দেশের আমদানি, যা ইতিমধ্যে 3.5% কমে গিয়েছে। আমদানি কমে যাওয়ায় দেশের ভোগ কমে যাওয়াকে নির্দেশ করে। প্রশ্ন হলো সরকারের দাবি মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় যদি এতই বেড়ে থাকে তাহলে আভ্যন্তরীণ ভোগ কেন কমছে? আশঙ্কার বিষয় হলো শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমেছে যথাক্রমে 10 এবং 20%। দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ সেটা এতেই স্পষ্ট হয়ে যায়। দেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রার সাথে ঘাটতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত 1 বছরে এই ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে মাননীয় স্পিকার। রাজস্ব আয় প্রবৃদ্ধি প্রাক্কলিত লক্ষ্য 40% থাকলেও হয়েছে মাত্র 4%। সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলে ব্যাংক থেকে সরকারি ঋণ নেবার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে 47,000 কোটি টাকা ঋণ নেবার কথা থাকলেও প্রথম 6 মাসে এই লক্ষ্যমাত্রার 90% ঋণ অলরেডি সরকার নিয়ে নিয়েছে। সরকারের এই ঋণ নেওয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেকটাই কমিয়ে দেবে, যেটা বেসরকারি বিনিয়োগকে চরমভাবে ব্যাহত করবে। 4.82 লাখ কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরো বেশি প্রকট করবে। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে মাননীয় স্পিকার। সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে। তারপরেও আইএমএফ এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা। পরিস্থিতি সামাল দিতে পারছে না বিএনপি সরকার। বিএনপির শীর্ষ নেতৃত্ব কার্যত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু বিএনপির চাপাবাজ নেতৃত্ব, মিথ্যুক মন্ত্রীরা, তারা চাপার উপর, মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যকে গোপন করে পরিস্থিতি সামাল দেওয়ার মিথ্যা নাটক করছে। কিন্তু বিএনপির মধ্যে যারা তুলনামূলক সৎ, যারা একদম জলজন্ত মিথ্যা বলেন না, যারা ভারতে দালালি করলে সততার ভিত্তিতে করেন, তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছেন যে না,
দেশের যে অবস্থা, এতে বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারছে না, সম্ভব নয়। অসহায় আত্মসমর্পণ করেছে কার্যত। দর্শক, আপনারা জানেন দেশে ভয়াবহ ফুয়েল ক্রাইসিস। ফুয়েল ছাড়া দেশ চলে না, চেইন ইফেক্ট করে। এর মানে সমস্ত দ্রব্যের ভয়াবহ ঊর্ধ্বগতি হবে মূল্যের, এবং কলকারখানা উৎপাদন সবকিছু বন্ধ হয়ে যাবে, বিদ্যুতের ভয়াবহ সংকট হবে। এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে ভয়াবহ জ্বালানি সংকট আসছে, সব দ্রব্যমূল্য বাড়বে। মির্জা ফখরুল এই যে কথাটা যে সব বাড়ছে, সব বাড়বে, অবস্থা খারাপ, এবং আন্তর্জাতিক বিভিন্ন জ্বালানি রেগুলেটরি প্রতিষ্ঠান বা এগুলো নিজেরা অবজার্ভ করে, তারা বলছে যে সারা পৃথিবীতে প্রভাব পড়বে, অবস্থা খারাপ, কেউ বাঁচতে পারবে না। সেখানে মির্জা ফখরুল এই বক্তব্য অসহায় আত্মসমর্পণের মতো, যে জাতিকে জানিয়ে দিয়েছে সংকট আসবে, সবাই রেডি হোক, আমাদের তেমন কিছু আর করার নেই। এটা হচ্ছে সত্য কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক সমালোচনা আছে, বাট তাকে দেখাতে পারবেন না যে চোখের সামনে জলজন্ত মিথ্যা কথা বলেন। মির্জা ফখরুল কিন্তু এরকম না, তার মধ্যে মিনিমাম অনেস্টি আছে। তিনি ভারতপন্থী বা সাবেক ছাত্র ইউনিয়ন, ধর্ম নিয়ে কিছুটা অ্যালার্জি আছে, দ্যাটস ডিফারেন্ট টপিক, বাট একদম মারাত্মক চাপাবাজ মির্জা ফখরুল কিন্তু সেরকম না। এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে ওইভাবে কিন্তু দুর্নীতির অভিযোগ নেই। এই জায়গাটায় মির্জা ফখরুল অনন্য। যেমন মন্ত্রী রবিউল আলম এর মতো চাপাবাজ, মিথ্যুক, বাটপার, শহরে ওই বলে না গ্রাম্য চাচাতো ভাই আর শহরের মামাতো ভাই। চাচা গ্রামে থাকে, চাচাতো ভাই গ্রাম থেকে শহরে যায়, সহজ সরল হয়, বুঝে না শহরের কালচার, এই জন্য অনেকে বোকা বানায়। কিন্তু শহরের যে মামাতো ভাই, ও তো বাটপার, ও গ্রাম্য চাচাতো ভাই মোবাইল মেরে দেয়। দর্শক, এই গ্রাম্য চাচাতো ভাই আর শহরের মামাতো ভাই, এই শহরের মামাতো ভাইয়ের মতো বাটপার হচ্ছে রবিউল আলম মন্ত্রী। চোখের সামনে মিথ্যা কথা বলে যে ভাড়া কম নেওয়া হচ্ছে, এই সেই, একটু ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। হ্যাঁ, যাত্রী কল্যাণ সমিতি মিথ্যা কথা বলছে, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। বাটপারে ঘরে বাটপার। কিন্তু মির্জা ফখরুলের ইতিহাসে, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এরকম কোনো বাটপারি আপনি দেখাতে পারবেন না যে মির্জা ফখরুল জলজান্ত মিথ্যা কথা বলেছে না। এই সততাটা বা মিনিমাম এতটুকু রেসপেক্ট আমরা মির্জা ফখরুলকে করতে চাই, তার এই স্পেশালিটি আছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দাম বাড়বে, অবস্থা ভালো না, সত্য কথা। কিন্তু যারা মিথ্যুক মন্ত্রী, বাটপার মন্ত্রী, তারা কি বলছেন? একজন বলছেন দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, মানে এমন ভাবে বলছেন জ্বালানি মন্ত্রী কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক, বুঝতে পারছেন? অথচ আমরা কি দেখি যে দেশে ভয়াবহ অবস্থা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা জ্বালানি পাচ্ছে না, তেল পাচ্ছে না, 4 ঘন্টা দাঁড়িয়ে, মানুষ 5 ঘন্টা দাঁড়িয়েও পাচ্ছে না, ঢাকার বাইরেও পাচ্ছে না, ঢাকায়ও পাচ্ছে না, দিক বিদিক ছোটাছুটি করছে। এবং পেট্রোল পাম্প মালিক সমিতি তারা বলছে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। নাই, তেল নাই, সরবরাহ নাই, দিতে পারছি না, 3 গুণ দামেও দিতে পারছি না। তো এই যদি হয় অবস্থা, তো সেখানে স্বাভাবিক আছে সরবরাহ, এই কথা কি ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার নয়? সুস্পষ্ট মিথ্যাচার, কিছুতেই স্বাভাবিক নেই। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ সংকট। ওই মন্ত্রী রবিউল আলমের মধ্যে আর এক মিথ্যুক বাটপার বের হয়েছে, এই জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু। এর ইতিহাসেই দুর্নীতির ইতিহাস। এ ভয়াবহ এক প্রতারক, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। এবং বাংলাদেশের ইতিহাসে যদি টপ দুর্নীতিবাজদের তালিকা করা হয়, একজন, এর হাতের জনগণের রক্ত আছে। তারেক রহমানকে মানুষ খাম্বা বলে গালি দিত এইটুকুর কারণে। এবং কানসার্টে যে ভয়াবহ গণহত্যা, চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে, এটাও কিন্তু এইটুকুর হাত ধরে হয়েছে। এইটুকু বলছেন দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, অথচ আমি আপনি কি দেখি পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক আছে? আপনি আমার দর্শক যদি দেখে থাকেন যে স্বাভাবিক আছে, তাহলে টুকুকে বলেন যে সালাম টুকু ভাই। আর যদি দেখেন যে টুকুর কথা মিথ্যা, যে সরবরাহ নাই, অবস্থা খারাপ, তাহলে কি একটা গালি দিয়ে যান, সওয়াব হবে। দর্শক, আর এক মন্ত্রী টুকু বলেছে, টুকুর এটা অথরিটি, মিথ্যা কথা বলাটাও তার অ্যাটলিস্ট দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তিনি এই বিষয়ক মন্ত্রী। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি বলছেন তেলের কোনো সংকট নাই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আপনার কোনো কাজ নাই? আপনি জুলাই যোদ্ধাদের তালিকা করেন, আপনি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করেন, আপনি তেলের কোনো সংকট নেই এটা বলতে এসেছেন। আপনাকে কি বলতে বলেছে এটা? কিন্তু মির্জা ফখরুল কিন্তু সঠিক কথা বলেছেন। এই জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব তারা হাল ছেড়ে দিয়েছে। তারা কেউ কেউ জাতীয় সরকারের কথা ভাবছে, তারা কেউ কেউ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, চীন রাশিয়ামুখী হওয়ার কথা চিন্তা করছে। আর চাপাবাজ বাটপার মন্ত্রীরা বলছে যে কোনো সমস্যাই নেই, এমনি জনগণের সাথে
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি রুবিন ফারহানার সংসদ বক্তব্য দেখানো হয়েছে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।